আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে Poco X3 Pro। তো এই ফোনটি হচ্ছে বিগত দিনে অনেকেই ইউজ করেছেন। তো সবাই জেনেই থাকবেন যে এই ফোনগুলোতে ডেড ইস্যু রয়েছে। আর এই ফোনগুলোতে রিবোলিং করলেই কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে পুনরায় আবারও আগের মতো দীর্ঘদিন চলে। তো আসলে এই কাজগুলো করতে কিন্তু কখনো কোনো ধরনের কোনো রিস্ক লাগে না। 100% এই কাজগুলো কিন্তু হয়ে যায়। তো বিগত দিনে আমি এই মডেলগুলো আসলে অনেকগুলোই করেছি এবং কি এই ফোনটিতেও আমি কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এক্সটার্নাল যে পার্টস গুলো এগুলোকে আমি খুলে নিচ্ছি। তার আগে হচ্ছে আমি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নিব এবং কি মাল্টিমিটারের মাধ্যমে দিয়ে দেখব যে চার্জ রয়েছে কিনা। তো দেখুন এখানে 3.24 ভোল্টেজ কিন্তু এখানে রয়েছে। তো আশা করি যতটুকু চার্জ রয়েছে এতটুকু চার্জে যদিও পার্সেন্টেজ না দেখায় তবেও ফোনে কিন্তু লোগো চলে আসবে। তো এই ফোনটি কিন্তু স্বয়ংসম্পূর্ণরূপে কোনো লোগো বা কোনো কিছু নেই এবং কি সম্পূর্ণভাবে ডেড রয়েছে। তো এখন আমি সিমটে এবং কি আদার্স সব এক্সটার্নাল যে পার্টসগুলো এগুলোকে আমি হচ্ছে খুলে নিচ্ছি। আর এখানে বিশেষ একটি কথা রয়েছে। তো পোকো X3 Pro যে এই মডেলের ফোনটি বিগত দিনে এখানে স্টিলের এই ঢাকনাগুলো কেটে নিয়ে কাজ করা হয়েছে। এখন আর এই স্টিলের ঢাকনাগুলোকে কেটে নিতে হয় না। তো এগুলো খুব সেফলি ভাবেই কিন্তু কাজগুলো করা যায় কোনো ধরনের রিস্ক ছাড়াই। তো এখানে আইসির লেগে থাকা পাশের যে আঠাগুলো এই আঠাগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলোকে কেটে না নিলে এই ছোট ছোট কম্পোনেন্ট এগুলো কিন্তু হচ্ছে আঠার সঙ্গে উঠে আসবে। তখন একটি কম্পোনেন্ট কিন্তু এখানে মিলাইতে গেলে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে এবং কি এমনও হইতে পারে যে ফোনটি রান নাও হইতে পারে। তো আসলে এই ধরনের বিভ্রান্তি থেকে বিরত থেকে আমাদেরকে কাজগুলো করে নিতে হবে। তো এখন সর্বপ্রথম হচ্ছে এই র্যামটাকে আমাকে সেপারেট করে নিতে হবে। তো দেখুন খুব সেফলি ভাবে আমি র্যামটি কিন্তু সেপারেট করে নিলাম। এখন এই র্যামের যে উপরের অংশ এই অংশটাকে আমি এখানে স্বয়ংসম্পূর্ণভাবে আমি ক্লিন করে নিব। তা না হলে যখনই এই আইসিটা মাদারবোর্ড থেকে সেপারেট করে ফেলবো তারপরে হচ্ছে যখন ক্লিন করতে যাব তখন এখানে কিন্তু একটু প্রবলেম হয় বা বিভিন্ন স্ট্যান্ডের মধ্যে লাগাইতে হয়। আর স্ট্যান্ডের মধ্যে লাগাইলে তখন কিন্তু এই আইসি গুলো নষ্ট হওয়ার একটি চান্স থাকে। কারণ হচ্ছে যে এই আইসি গুলো একেবারে পাতলা থাকে একটি স্ট্যান্ডের ভিতরে আমরা লাগিয়ে যখনই হচ্ছে একটু ক্লিন করতে যাব তখন এই ধরনের প্রবলেম গুলো কিন্তু এখানে হয়ে থাকবে বা আইসিটা কিন্তু ফেটে ভেঙে যেতে পারে। তো এই বিষয়ে সতর্ক থেকেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়। তো অনেক সময়ই দেখা যায় যে এই র্যাম গুলো এবং কি সিপিইউ গুলো অনেকটাই পাতলা হয়ে থাকে। তো এই পাতলা হওয়ার কারণে এখানে হিটটাও কিন্তু যথাযথ লাগে। এখানে যদি হিটটা একটু বেশি হয় বা এয়ার একটু বেশি হয় মাদারবোর্ড গুলো ফুলে যেতে পারে, আইসি গুলো ফুলে যেতে পারে এবং কি আইসির ভিতরে যে হচ্ছে সার্কিট গুলো থাকে এই সার্কিট গুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তো এক কথায় বলবো যে এই কাজগুলো করতে গেলে অনেকটাই কিন্তু ঝুঁকি সামলিয়ে এই কাজগুলো করে নিতে হবে। তা না হলে কিন্তু এই কাজগুলোতে সাকসেস হওয়া যাবে না। এই কাজগুলো করতে অনেক লং টাইম সময় লেগে যায়। তো আসলে আমরা অসতর্কতাপূর্ণভাবে যদি কাজগুলো করতে যাই তাহলে কিন্তু একটি কাস্টমার অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাবে। কারণ হচ্ছে একটি ফোনের প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে বর্তমান সময়ে। তো এই ফোনগুলো যদি আমাদের হাতে ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু ওই ভাই বড় একটি লসের সম্মুখীন হয়ে যাবে এবং কি হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমেও হতে পারে। তো অনেক ভাইদেরই হচ্ছে বিগত দিনে দেখছি এবং কি অনেক সময় গল্প শুনে থাকছি এবং কি আমার সাথেও বাস্তব জীবনে যেগুলো ঘটে গেছে। তো হচ্ছে একটি ফোন একেবারেই অকেজো, এই ফোনটির কোনো ধরনের কোনো মূল্যই নেই। তবুও হচ্ছে একটি কাস্টমার ভাইয়ের হাতে যথাযথভাবে পৌঁছাইতে না পারলে তখন কিন্তু ওই কাস্টমার ভাইয়ের কাছে এটা কিন্তু হচ্ছে কোটি টাকা মূল্যের ফোন হয়ে যায়। তখন কিন্তু বিভিন্ন ধরনের একটি ঝামেলা পাকে। ওই ঝামেলাগুলো থেকে বিরত থাকতে হলে খুব সাবধানতার সাথে এই কাজগুলো করে নিতে হবে। তা না হলে আমাদেরকে অনেকটা ঝামেলা পোহাইতে হবে। আর ঝামেলা পোহাইতে গেলে এই বিষয়গুলো খুব একটা সুনামের কিন্তু নয় একটি দোকানদারের জন্য। এটি কিন্তু একটি বদনাম আকারেই বলা যায়। এটি কিন্তু এক ধরনের বদনাম, এটাকেই বলা যায়। তো দেখেন আমি মাদারবোর্ডটাকে যথাযথভাবে ক্লিন করে নিচ্ছি। এখন যে সিপিইউ আইসিটা এই সিপিইউ আইসিটা আমি যথাযথভাবে ক্লিন করে নিচ্ছি। তো দেখুন এখানে স্টোনের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি যে আইসিটা যাতে ক্লিন করার সময় লাড়াচাড়া না করে আমি খুব সতর্কতার সাথে কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বেশ কয়েকটা ক্যাপাসিটর রয়েছে।
আর এই ক্যাপাসিটর গুলো অনেকে রিমুভ করে কিন্তু কাজগুলো করে থাকেন, আসলে এটা আমি এইভাবে কাজগুলো করি না। তো ক্যাপাসিটর এখানে যেহেতু দিয়েছে কোনো একটা কাজের জন্যই দিয়েছিল, তো এই ক্যাপাসিটর গুলো আমি যথাযথ ভাবে রেখেই কিন্তু আমি কাজগুলো করব। তো অনেকে এই ক্যাপাসিটর গুলো ফেলে দিয়ে এখানে ইউবি গ্লু দিয়ে আপনারা এগুলো করে থাকেন, তখন দেখা যায় যে এই আইসি গুলো যখনই শর্ট সার্কিট হবে বা ওভার ভোল্টেজ হবে, তখন কিন্তু এই ক্যাপাসিটর গুলো কিন্তু একটু হলেও সেভ দিবে। যার কারণে এই ক্যাপাসিটর গুলো এখানে ফেলে না দিয়ে এখানে রেখে কাজ করাটাই আমি সব থেকে ভালো এবং কি বেটার মনে করি। তো আসলে যে যেভাবে পারেন আপনারা কাজগুলো করে নেবেন। তো প্রায় অংশেই হচ্ছে যে আমার সিপিইউ আইসিটা ক্লিন করা শেষ হয়ে গেল। এখন আমার হচ্ছে যে র্যাম আইসিটাকে ক্লিন করতে হবে, তারপরে এখানে আমি রিবোলিং করব। তো দেখুন এখানে র্যাম আইসিটাকে ক্লিন করে নিচ্ছি। তো এখানে দেখেন বলগুলা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবেই মরা মরা দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক অনেক লাইনগুলোই হচ্ছে যে বোঝা যাচ্ছে না ভালো করে। তো এগুলোকে ক্লিন করে নিতে হবে, ক্লিন করে না নিতে পারলে কিন্তু হচ্ছে বলগুলো হবে না। আর এখানে আমরা যেহেতু পিপিটি পেস্ট ইউজ করি, এই পিপিটি পেস্ট কিন্তু হচ্ছে এর ভিতরে এরকম এক ধরনের লিকুইড ইউজ করা থাকে, এই লিকুইডগুলোর কারণে কিন্তু অল্প কয়েক দিনের মধ্যে এই মাদারবোর্ডের সাথে যে সংযুক্ত বলগুলো, এই বলগুলো কিন্তু কালো হয়ে যায়। কালো হয়ে গেলে কিন্তু অল্প কিছুদিন পরে আবারও প্রবলেম দেখা দেয়। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যথাযথ সময়ই পিপিটি পেস্ট ইউজ করা ছাড়া রিবোলিং করতে পারলে এটাই হচ্ছে দীর্ঘদিন লাস্টিং করে। এটা আমি বিগত দিনে যতগুলো আইসি রিবোলিং করেছি তার প্রেক্ষাপটে অভিজ্ঞতা নিয়েই আমি এই কথাগুলো বলছি। কারণ অনেকের কাছে অবিশ্বাস্য হতে পারে যে এটি কোম্পানি বের করেছে, তাহলে এটা কি এমনি এমনি বের করেছে বা এটা কোনো কাজের জন্য? হ্যাঁ, এটার উপকারিতা আছে। কিছু কিছু আইসি এবং কিছু কিছু মাদারবোর্ড যে রয়েছে, এই মাদারবোর্ড গুলোতে টেম্পারেচার অনেকটা বেশি লাগে। তার মানে হচ্ছে যে বিজিএ পেস্ট যেটি ব্যবহার করেছে এটি হাই টেম্পারেচারের পেস্ট, যার কারণে এটাকে একটু নর্মাল করে নিতে হবে, তা না হলে কিন্তু আইসি গুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ সোল্ডারিং আয়রনের তাপমাত্রা যখনই আমরা বাড়িয়ে দিব তখন কিন্তু এই ধরনের প্রবলেম গুলো থাকে এবং কি আইসি গুলো নষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। যার কারণে পিপিটি পেস্ট যতটুকু ইউজ না করলেই চলে না, ততটুকু কিন্তু ইউজ করা যাবে। একেবারে যে ইউজ করা যাবে না বিষয়টা এরকম না। এই পিপিটি পেস্ট ইউজ করা ছাড়া যদি হচ্ছে একটি ফোন 1 বছর চলে বা 2 বছর চলে, আর পিপিটি পেস্ট ইউজ করে দিলে সেই ফোনটি কিন্তু 6 মাস 7 মাস বা সর্বোচ্চ 1 বছর এর মধ্যেই কিন্তু আবারও ডেড হয়ে যাবে বা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ বিগত দিনে আমি এই ফোনগুলো অনেকগুলোই পেয়েছি এবং কি নেক্সট টাইমে দ্বিতীয়বার রিপেয়ার আবারও প্রত্যেকটা ফোনই কিন্তু হয়ে গেছে। আসলে রোজা রমজানের দিন কাজের অনেকটা বেশি চাপ থাকে, এই কাজগুলো নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়। আর এক এক কাজ করতে গেলে ভিডিও ধারণ করার মতো ওরকমটা সময় পাওয়া যায় না। তো দেখেন এখানে আইসি রিবোলিং শেষে এখানে আমি থার্মাল পেস্ট দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে কোম্পানি ইউজ করে দিয়েছিল আইসিটা গরম হয়ে কোনো ধরনের ক্ষতি না হয়। এখন আমার মোটামুটি মাদারবোর্ডের যত যত কাজ ছিল সব কাজগুলোই আমার শেষ প্রায়। তো এখন আমি হচ্ছে যে এক এক করে সবগুলোকে ফিডিং করে নিব। কারণ বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি যে এই ফোনটি আল্লাহর রহমতে চালু হয়ে যাবে। তো আমাদের সাথেই থাকুন যে ফোনটি চালু হয় কিনা বা হচ্ছে আগের মতোই থেকে যায়। তো দেখেন সেই অবস্থাতেই কিন্তু এই যে প্রখর লেখাটি চলে আসলো আলহামদুলিল্লাহ। এখানে চার্জিং এর পার্সেন্টেজটা কিন্তু 5% দেখাচ্ছে। তার মানে অনেকেই আবার ভাববেন যে এখানে যেহেতু ব্যাটারি চার্জ ছিল না, ব্যাটারির কারণে ফোনটি চালু হয়নি। বিষয়টা কিন্তু তা না। দেখুন রিবোলিং করার পরেই কিন্তু লোগোটি চলে আসলো। তো আশা করি এই ফোনটি স্বয়ংসম্পূর্ণভাবে রিপেয়ার হয়ে গেছে এবং কি দীর্ঘদিন চলবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।